রাতে বাড়িতে গেলেই ভালো হতো, কি দরকার ছিল চিপায় ঢোকার। তবে এই রাতের পরিবেশটা তার মন ভালো করে দিয়েছে। সে বসেই রইল। হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলো আওয়াজটা দাদির ঘর থেকে আসছে। দাদিকে তো রাতে ঘুমের ঔষধ দেওয়া হয়। দাদির ঘরে কে কে ঘুমিয়েছে? সে ভাবলো গিয়ে দেখবে, কিন্তু ভেবে দেখলো না এত রাতে যাওয়া ঠিক হবে কিনা। কে না কে ঘুমিয়ে আছে। সে সরে আসতে নিলেই মেয়েলি চাপা হাসি ভেসে এলো। শতকের টনক নড়ে, এই হাসিটা তার খুব চেনা। ভালো করে শুনে দেখলো একা নয়, আরও কেউ আছে। এত রাতে কি করছে? হাসির আওয়াজের সাথে আর একটা শব্দ আসছে, ক্ষীণ কেমন শব্দ। সিনেমাতে কপট কপতিরা যখন একে অপরের ওষ্ঠের মাঝে মত্ত থাকে তখন যেরকম চোচু ধ্বনিত হয় সেরকম। শতকের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভেতরে কি হচ্ছে? অজানা আতঙ্কে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সে কি দরজা খুলে দেখবে নাকি পালিয়ে যাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হওয়ার জন্য? সে দৌড়ো দৌড়ো পায়ে এগিয়ে গেল। টি শার্ট উছিয়ে বুকে থুথু দিল। দাদির ঘরের দরজা সারাক্ষণ খোলা থাকে। বুড়ো মানুষ কখন কি হয়। শতক দরজা প্রায় নিঃশব্দে। অল্প আওয়াজ হলো, কিন্তু রুমে থাকা মানবগুলো ঠাউর করতে পারল না। তারা নিজেদের কাছে মগ্ন। শতক অন্ধকারে আবছা আলোয় দেখল কাঁথামুড়ি দিয়ে আছে দুজনে। ভেতর থেকে মৃদু আলো আসছে। কিসের আলো সেটা ভাবলো না শতক। ভাবলো আলো, সেটা ভাবলো এই গরমেও কাঁথামুড়ি দিয়ে আছে আর নড়াচড়ার শব্দ আসছে। শতক ভাবলো সে যা ভাবছে তা না যেন সত্যি হয় কদাপি। সেও 99% বিশ্বাস করে সে যা ভাবছে মিথ্যা। তবে 1%-এর আশঙ্কাজনক উত্তেজনায় সে ঘেমে একাকার। সে আর অপেক্ষা করল না। চট করে কাঁথা সরিয়ে দিল মানবদ্বয়ের উপর থেকে। তারপর মানবীদ্বয়কে দেখে তার চোখ শীতল হলো। তবে তাদের হাতে থাকা ফোন ও ফোনের স্ক্রিনে থাকা দৃশ্য দেখে তার চোখ কপালে। সে খপ করে মোবাইলটা কেড়ে নিল। মৈত্রী ও হুমায়রা ফোন দেখছিল ধ্যান মন দিয়ে। এভাবে শতক এসে তাদের ধরে ফেলবে কল্পনাতীত ছিল। ছি, কি লজ্জাকারক পরিস্থিতি। হুমা লজ্জা পেয়ে কাঁথা টেনে আপাত মস্তক ঢেকে দাদির দিকে মুখ ঘুরিয়ে রইল। বাইরে কেউ শহীদ হলেও এই মুখ বের করবে না। মৈত্রী পড়ে গেল বিপাকে, সে কোথায় লুকাবে। হুমাটা পুরো কাঁথা নিয়ে নিল। সে শতকের দিকে তাকালো। আবছা অন্ধকারে শ্যাম মুখটা তেমন স্পষ্ট না। গালে থুতনিতে চাপ, দাড়ির জন্যে আরো অন্ধকার লাগছে। সে কি লজ্জা থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়ে পড়বে? শতক কিছুক্ষণ তাকিয়ে চাপা স্বরে হিসিয়ে বলল, কাল দেখছি তোদের, এখন রাত বলে বেঁচে গেলি। বলেই চলে গেল রুম থেকে। মৈত্রী বিষণ্ণ মুখে বসে রইল। কাল কি হবে? তাদের পিটিয়ে তক্তা না বানিয়ে দেয় সেদিক একটু সহ্য করে নেবে, কিন্তু বড়দের কানে গেলে মান সম্মান আর কিছুই থাকবে না। তার মুখটা কাঁদো কাঁদো হয়ে এলো। শুয়ে পড়বে তখন মনে পড়ল ফোনটা শতক ভাইয়ের হাতে। ওহ আল্লাহ! শতক ভাইয়ের কাছে তার ফোনের লক খোলা 1-2 এর ব্যাপার। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলো। দেখলো শতক টিনের গেট খুলে বাড়ির বাইরে গেল। মৈত্রী কোনো চিন্তা না করে শতকের পিছু পিছু বের হলো। তার ভয় করছে। বাড়ির একটু দূরে গিয়ে শতক বুঝতে পারলো কেউ তার পিছনে। সে ঘুরে দেখলো মৈত্রী। এই তুই এখানে কেন? যা ভেতরে যা, ঘুমিয়ে পড়। ধমকেই পড়ল শতক। মৈত্রীর তনু হালকা কেঁপে উঠল। শতক ভাই কখনো তার সাথে এমন ধমকে কথা বলেনি। তবুও সে গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। কথা কানে যায়নি, যা বলেছি। মার খাবি মৈত্রী? তবুও গেল না মৈত্রী। তার চোখে অশ্রু, অন্ধকারে সেটা দেখতে পেল না শতক। শতক বুঝলো এই 1 নম্বর ঘাড়তারা এখন যাবে না, কিন্তু কেউ দেখে ফেললে সর্বনাশ। কথা বানাতে সেকেন্ড লাগবে না। বাড়ি ভর্তি মানুষ। সে মৈত্রীর কোনোই চেপে ঝোপের ধারে গেল। এখানে বেশ অন্ধকার, কেউ ঠাউর করতে পারবে না তেমন। সে ধীমে কণ্ঠে ক্ষোভ ছেড়ে পড়ল। কি চাস তুই? মৈত্রীর চোখ পিটপিট করে পড়ল। ফোন। শতক ভ্রুকুচকে ফেলে এই রাতে ফোনের জন্য এসেছে। ফোনে আর কি কি আছে? যা, আর পাবি না ফোন। মৈত্রী অনুরোধ করলো। শতক ভাই প্লিজ, আর হবে না, দিয়ে দাও প্লিজ। না, দেব না। বড়ম্মা বড়ব্বাকে জানাই তোর কীর্তিকলাপ।
মৈত্রী শতকের হাত ধরে বলল, শতক ভাই প্লিজ বলো না, আর হবে না তো। আর আমরা তো শুধু মুভি দেখছিলাম। শতক হাত ঝটকায় সরিয়ে দিল। তো মুভি রেখে তোরা শুধু ওইটুকুই দেখছিলি কেটে কেটে? লজ্জা করছে না ফোনের কথা বলতে? মৈত্রী খানিকটা রেগে গেল, তবুও শান্তভাবে বলল, বারবার দেখিনি, শুধু 3বার দেখেছি। সেটা আবার গলা বাড়িয়ে বলছিস? লজ্জা করলো না? সাথে হুমাও ছিল, ও ছোট না। সরি বললাম তো, আর তুমি এমন ভাবে বলছো যেন তোমরা কখনো দেখোনি টাইটানিক। আর হুমা অতটাও ছোট নয়, ওই এই মুভি দেখবে বলছিল। আর তুই তো দুধে ধোয়া তুলসী পাতা। ও ও বললো আর তুই সঙ্গ দিলি। আমিও দেখেছি টাইটানিক অনেকবার, তবে রোমান্টিক সিন স্কিপ করে গেছি। আর তোরা এখনো নাক টিপলে দুধ বেরোয়। শতক ভাই ফোন দাও বলছি। দেব না, কি করবি? মৈত্রী খানিকক্ষণ ভাবলো, তারপর হাসি মুখে বলল, বাবাকে বলে দিব তুমি আমাকে কি কি বলেছো, প্রমাণ স্বরূপ তোমার গিফট দেখাবো। শতক পকেটে হাত রেখে মৈত্রীর দিকে ঝুঁকে বলল, খুব উপকার হয়। বউ ছাড়া থাকা যায়, আর বউটাও থাকতে পারছে না, বুঝলি? কি সব দেখে বেড়ায়। বিয়েটা হয়ে গেলেই এর থেকেও ডিপ রোমান্স লাইফ দেখাবো, আই সোয়ার। মৈত্রীর কান গরম হয়ে গেল। সে তড়িঘড়ি করে বাড়ি ফিরে এলো। শতক হেসে তার পিছু পিছু এলো গুনগুন করতে করতে। বাড়িতে ঢুকে যে যার কামরায় চলে যায়। কেউ খেয়াল করলো না বাইরের টয়লেট থেকে থেকে কেউ বেরিয়ে তাদের একসাথে দেখে অবাকের চূড়ায়। তালুকদার বাড়িতে কম বেশি সবাই ব্যস্ত। একটু পরেই বরযাত্রী আসবে বলে কথা। নীরব অসুস্থ অবস্থায় কাজ করছে। অবশ্য তার কাজ বলতে লোকদের উপর চিল্লানো, হুকুম দেওয়া। কেউ কিছু গড়বড় করলেই ঝাড়ি দিয়ে বসিয়ে দিচ্ছে। ঝর্ণা বসে আছে ঘরে। একটু পরেই তাকে সাজানো হবে। কোনো পার্লারের লোক না, তার মামাতো ভাইয়ের বউ লতা সাজাবে। নীরা মেয়েকে দুধ ভাত খাওয়াচ্ছে। ঝর্ণা খেতে চাইছে না কাল থেকে এই দুধ ভাতের উপর। মনে হচ্ছে কতদিন হলো ঝাল খায় না। নীরা বকছে মেয়েকে, একটু খেয়ে নে, বিয়ের মানুষ এলে বলে না হয় হা কর। মা, আমি আর খাবো না, নিয়ে যাও এইসব। নিজেকে 2 বছরের বাচ্চা মনে হচ্ছে। লতা ভাবি হেসে বলল, আম্মা আপনি নিয়ে যান, ও তো এসব খাবে না, বরের দেওয়া এটো খাবে। বলেই হাসলো। ঝর্ণা নাক ফুলালো। নীরা মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। যাওয়ার পথে তার চোখ ভিজে গেল। মেয়েদের কেন বাবার বাড়ি থেকে বিদায় দিতে হয়? এরই মধ্যে শোরগোল শুরু হলো, বর এসেছে বর এসেছে। নীরব ও মুরব্বীরা এগিয়ে গেল। বাচ্চারা তো সেখানেই, দুটো হাইস করে এসেছে বিয়ের লোকজনও বর। নীরবের মামা খুশবুকে মিষ্টিমুখ করিয়ে ঘড়ি উপহার দিয়ে নামালো হাইস থেকে। খুশবু মেরুন কালারের কাজ করা পাঞ্জাবি ও মাথায় বটটুপি পরে আছে, হাতে রুমাল নেই। তার সাথে বাকিরাও নেমে এলো। শান্ত ও আরো ছেলে মেয়েরা গেট ধরেছে, টাকা ছাড়া ঢুকতে দেবে না। এই নিয়ে তর্ক চলল সকলের মাঝে। শান্ত ও তার দল 2000-এর নিচে নামবে না। আর এদিকে মৈত্রী, আকিব, সহস্র, শবনম 1000-এর উপর 1 টাকাও দেবে না। এই নিয়ে তুমুল বাকবিতণ্ড। খুশবু বেশ মজা পাচ্ছে, তার অত তাড়া নেই। বাড়ি থেকে সব ঠিক করে এসেছে। গেট ধরার টাকা, শতকের পকেট থেকে প্লেট সাজানোর টাকা আকিব, দুলাভাই আর বাকি সব সে দেখবে। আর বউ তো তারই, কেউ নিয়ে তো যাচ্ছে না। শবনম বলল, 1000 নিলে নাও, নাহলে আমরা এমনিই ঢুকে যাব। তোমাদের এই ফিতা আটকাতে পারবে না, আর না তুমি। শান্ত জোর গলায় বলল, দুলাভাই মাত্র 2000 টাকা নিয়ে এত ঝগড়া করছে, আপনার গোষ্ঠীর লোক। আরে সারাসারিদের এটা হক আছে না, এভাবে হক মেরে দেবেন? একটু উঁচু আওয়াজেই শোনা গেল। শতক ভিড় ঠেলে এলো গেটের সামনে, পরনে সাদা পাঞ্জাবি আর চোখে সব সময়ের মতো কালো ফ্রেমের চশমা। এতক্ষণ সে ফাঁকেই ছিল। তাকে দেখে শান্ত পুরোপুরি শান্ত হয়ে গেল। হরগড় করে সালাম দিল। শতক সালামের জবাব দিয়ে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শান্তের হাতে দিল। মৈত্রী ঝট করে বলল, শতক ভাই 1000-এর উপরে 1 টাকাও দেবে না কিন্তু। শতক তার দিকে তাকালো। আজ সারাদিন মহারানীর ও হুমার খোঁজ পায়নি। কোথায় যে ঘাপটি মেরে বসেছিল তার সামনে পড়েনি ভুলেও। মৈত্রী শতকের তাকানো দেখে সহস্রের পিছনে লুকালো।
ইস, কালকের ঘটনাটা এখনো মস্তিষ্কে হাডুডু খেলছে। এত লজ্জা সে জনমে পায়নি। শান্ত ভদ্র ছেলের মতন টাকা নিয়ে কাছি দিয়ে দিল। সবাই হাঁ করে দেখল দুজনের কাণ্ড। যে ছেলেকে এতক্ষণ হাজারো কথা বলে বাগে আনা যাচ্ছিল না, আর তাকে বিনা কথায় বশ করে ফেলল। শান্ত সবার দিকে তাকিয়ে মনে মনে বলল। শতক সেটা নিয়ে গেটের ফিতা কাটলো। খুশবু বলল, আরে আমার কাঁটার কথা ছিল তো। শতক খুশবুর দিকে তাকালো, যার মানে হয়তো টাকা আমি দিয়েছি না। খুশবু দাঁত বের করে হাসলো। আকিব তার পেটে হালকা গোতা দিয়ে পড়ল। তুমি জামাই, হাসবে না বলেছিলাম না? আর রোমান কই? খুশবু পকেটের দিকে ইঙ্গিত দিল। আকিব বলল, শালাবাবু, রুমাল মুখে রাখো, পকেটে না। সবাই ভিতরে ঢুকে দেখলো একটা টেবিলের উপর বিভিন্ন ফল কেটে ও মিষ্টি পিরিচে রেখেছে, আর একটা ট্রেতে 7টা শরবতের গ্লাস, যার একটা উল্টানো। কোণে পক্ষের মেয়েরা টেবিল ঘিরে রেখেছে। সহস্র তাদের উদ্দেশ্যে বলল, হাই গার্লস, আমি এখনো সিঙ্গেল আছি, তবে তোমাদের মধ্যে কোনো এক সহৃদয়বান চাইলে মিঙ্গেল হলেও হতে পারি। মৈত্রী তার পিঠে কিল মেরে বলল। গণধোলাই খেতে না চাইলে ফুট। কোণে পক্ষের থেকে রুমি বলল, ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ডের সামনে রেখে ফ্লার্ট করছেন? সহস্র বলল, না আপু, এই মহিলা তো বিবাহিত, জামাই আছে তার। তবে জামাইটা আমি না। তবে আপনাদের কৃপা থাকলে কারো না কারো জামাই ঠিকই হয়ে যাব। মৈত্রী কিছু বলবে সহস্রকে তাকে বিবাহিত বলার জন্যে, কিন্তু শতকের চোখ রাঙানিতে ভাইয়ের পিছনে গিয়ে আরুকে কোলে নিয়ে চুপ করে রইল। এই মাস্টারের জন্যে মজাও করতে পারবে না। অবশ্য কাল রাতের ইনসিডেন্টটা না হলে এই মাস্টারকে সে থোড়াই কেয়ার করত। বিন্দু এসে মৈত্রীর পরনের বোরখা টেনে ধরল। মৈত্রী তার গাল টিপে দিল। কোণে পক্ষের মেয়েগুলো মিষ্টি ফল ফলাদি খাইয়ে দিল বর ও কোলদারাদের। তারপর শরবত খেতে বলল নিজেদেরকে, তবে শর্ত দিল উল্টো গ্লাসের শরবত না ফেলে বরকে খেতে হবে, কেউ সাহায্য করবে না। খুশবু বলল। আচ্ছা, শর্ত জিতে গেলে আমি কি পাবো? রুমি বলল। বোনকে তো দিচ্ছি, আর কি চাই? আয়াত বলল। সে তো শরবত না খেলেও পারে, তাহলে কষ্ট করে কি লাভ? সবাই বলল। আমরা দেখব না আমাদের দুলাভাই কেমন স্মার্ট? খুশবু হেসে সবাইকে একটা করে গ্লাস দিয়ে ট্রে ধরে উল্টানো গ্লাস সিধা করলো। এতে ট্রে উল্টে গেল আর সমস্ত পানি গ্লাসে। খুশবু হেসে ট্রে তুলে শরবত পান করলো। সবাই অবাক হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে বরের এঁটো প্লেট নিয়ে ঝর্ণার কাছে দিল, আর তাকে এখান থেকে কিছু খেতে বলল। গ্রামীণ বিয়েতে এটা একটা নিয়মের আওতায় পড়ে। তাদের ধারণা এতে ভালোবাসা বাড়ে। কথা উসখুস করছে নীরবের সাথে কথা বলার জন্য। নীরব আশেপাশেই, একবার এদিকে তো আর একবার ওদিকে। বিয়ে পড়ানো হবে একটু পরেই। কবিতা কথার হাবভাব দেখে বলল, প্রেমে বলে সবাই স্যাঁচড়া হয়ে যায় শুনেছি, আজ সচক্ষে দেখতে পেলাম। কথা চোখ গরম করে বলল, আমি প্রেমে কখন পড়লাম, আর ছেঁচড়ায় মেয়ে বা কখন করলাম? পড়িনি বলছো? সত্যি স্বীকার করার সাহস নেই, বুঝলি? কথা নীরবের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়িনি তো, তবে কারো মায়া চালে বাজে ভাবে ফেসে গেছে। আর এই মায়াবী চাল থেকে বেরোনো বোধ হয় আমার সাধ্যের বাইরে। হয়তোবা আমি বেরোতেই চাই না, কি জানি। আই জাস্ট ওয়ান্ট হিম, ইন দ্য ফিউচার আই ওয়ান্ট হিম উইথ মাই এভরি সিঙ্গল ব্রেথ। আই ওয়ান্ট টু লিভ উইথ হিম। কবিতা হাঁ করে কথাগুলো গিলল। তার বোন এসব বলছে? প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা বোন এই গুন্ডার চালে আটকেছে, তাও কতটা গভীর ভাবে। কিন্তু এ যে অসম্ভব, বাবা মা কখনো মানবে না। সিস, তুমি পাগল হয়ে গেছো। লোকটা একটা গুন্ডা, বাবা কখনো মানবে না। আর এই লোকটা মানবে? কথা হাসলো। সে কোনো টিনেজ নয়, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কাল রাতভর সে অনেক ভেবেছে, মনকে অনেক বুঝিয়েছে। বেহায়া মন এক আনাও বোঝেনি। মস্তিষ্ক একটা যুক্তি দাঁড় করালে মন হাজারটা সলিউশন দেয়। বাবা মাকে মানানো সবচেয়ে বড় বাধা হবে হয়তো, কিন্তু সে মানিয়ে নেবে যে করেই হোক। আর বাকি রইল নীরব, তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে।
কবিতা কল হিম ভাই নট গুন্ডা আন্ডারস্ট্যান্ড। শক্ত কণ্ঠে বলে জবাবের আশা না করে নীরবের দিকে এগিয়ে গেল। কবিতা হাঁ করে দেখল শুধু। তার বোনের এই স্বরূপটা তার অজানা। নীরব একটা ছেলেকে বকছিল। কথা গিয়ে নীরবের পাশে দাঁড়ালো। নীরব কথাকে দেখে চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করলো। বরযাত্রীতে আসা সকল প্রাপ্তবয়স্ক মেয়েরা বোরখা পরিহিত, এমনকি হুমায়রাও। মেয়েরা বোরখা, শুধু এরা দুই বোন গাউন পরে ওড়না একপাশে ঝুলছে। মাথায় যদিও স্কার্ফ আছে, কিন্তু সকল বোরখা পরিহিত রমণীদের কাছে এরা দুই বোন বেমানান লাগছে। কথা মেয়েটা সুন্দর, একদম পারফেক্ট সব দিক দিয়ে, আর কথাবার্তা চালচলনে বেশ স্মার্ট। বিয়ে বাড়িতে সকল ছোকরার নজর এই দুইটার দিকে। ছোটটাটো পাটরানি, খালি পটর পটর। সামনের ছেলেটাও কথার দিকে তাকিয়ে। নীরব ছেলেটিকে বিদায় করলো, কথাকে বলল, আপনারা দেখে মনে হয় না বাবার কোনো অভাব আছে, আর না ওই পাটরানিরে দেখা। তাহলে কয়েকটা বোরকা কিনবার পারেন না? হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান, সবাই বোরকা পরিহিত। কথা বেশ লজ্জা পেল, আমতা আমতা করলো। কি বলবে এর জবাবে? ওরা কেউ বোরখা পরে না, ওর মাও না, আর না ফ্রেন্ড। হয়তো সবাই সেকেলে ভাববে তাই। নীরব বুঝলো এসব ব্যাপারে উদাসীন তারা। বোরকা পরলে কেউ অসুন্দর হয় না। একজন নারীর সৌন্দর্য উপভোগ করার অধিকার শুধু তার স্বামীর, আর এরকম ঘুরে তার অধিকার ক্ষুণ্ণ করার মানে হয়? আর এভাবে ঘুরলে মৌমাছি আশেপাশে ঘুরঘুর করলে সম্মান বাড়ে না, আর না সৌন্দর্য। শুনুন, সস্তা জিনিসের কাস্টমার একটু বেশি হয়। আমার কথায় আবার কষ্ট পাইয়েন না, অশিক্ষিত মানুষ আমি। হ্যাঁ, আমার জ্ঞানটা আপনার ভালো নাও লাগবার পারে। বলেই চলে গেল। কথা কষ্ট পেল, একটু অপমানিত বোধ করলো। কি লোকটা তাকে ইনডিরেক্টলি সস্তা বলে গেল। চোখে হালকা অশ্রু ভিড় করলো। বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল। শতক পাশেই ছিল। নীরবের সব কথা তার কানে বাজলো। সে নীরবকে কিছু বলল না। শতক কথার পাশে গিয়ে তাকে বলল, কথা সবার মন মানসিকতা এক নয়। নীরবের কথাগুলো ঠিক, তবে তার বলার মাধ্যম সম্পূর্ণ ভুল। এভাবে তোমাকে অপমান করে ঠিক করে দিই, কিছু মনে নিও না। বোরখা পরা ভালো দেখো, আচ্ছা বোরখা পরা ভালো দেখো, আমাদের বাড়ির সব মহিলারাই পড়ছে। আমিও তোমায় বলবো পরো বোরখা, একজন মুসলিম হিসেবে উচিত কাজ। তবে বোরখা পরো না মানেই তুমি সস্তা বা খারাপ মেয়ে না। আমি অনেককে দেখেছি হাত মোজা পা মোজা পরে বের হয়, আবার কয়েকদিন পরে প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে। আবার পর্দা করে সব মেয়ে কিন্তু এমন না। আমার এক ছাত্রী ছিল, সে কখনো বেগানা পুরুষকে চেহারা দেখাতো না। সে আন্তরিক থেকেই ধার্মিক। এটা একটা মনস্তাত্ত্বিকের ব্যাপার। আচ্ছা, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আবার অনেক মেয়ে বোরখা পরে না, কিন্তু সাবলীলভাবে চলাফেরা করে। তাদের কিন্তু উশৃঙ্খল বলতে পারি না আমরা। আবার অনেককেই দেখো কেমন উশৃঙ্খল পোশাক যে তাকালেই লজ্জা করে। হ্যাঁ, আমি বলবো তুমি অবশ্যই হেফাজতে থাকো, সাথে মনটাকেও হেফাজতে রেখো। বলে থামলো। কবিতা এসে বলল, চলো তোমরা, বিয়ে পড়াচ্ছি হুজুর। শুনে কবিতার পিছু পিছু গেল। যাওয়ার পথে শুনলো কিছু মেয়ে ফিসফিস করে মৈত্রীর দিকে ইশারা করে বলছে, হ্যাঁ এই মেয়েটাই নীরবের ভাইয়ের। না মানে মামি বললো না নীরব ভাইয়ের বিয়ের কথা বলবে এর সাথে। কথা শতক দুজনে শুনল। শতকের কপালে ভাঁজ পড়ল। কথা তাকিয়ে দেখলো মৈত্রীর দিকে। সুন্দর একটা ঢিলে ঢালা বোরখা পরে, মেকআপ পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। শুধু তাকেই না, শবনম, আয়েশা আন্টি, জ্যোতি আর সব মেয়েদের বিয়ে পড়ানো শেষ। ঝর্ণার বিদায়ও হয়ে গেছে। নীরা কাঁদছে গুনগুন করে। বাড়ির সকলেরই কম বেশি মন খারাপ। নীরবে বসে আছে, শরীরটা ভালো লাগছে না, কপালে ব্যথা করছে। বাড়ির সকলেরই কম বেশি মন খারাপ। নীরব বসে আছে, শরীরটা ভালো লাগছে না, কপালে ব্যথা করছে, হাতে পায়ের জখমেও চলছে। তার মনে পড়লো ডাক্তারিনীর কথা। তখন অনেকগুলো কথা বলেছিল সে। মেয়েটা চুপচাপ শুনে গেল, কিছু বলল না। আচ্ছা, মেয়েটা বোধহয় কষ্ট পেল তার কথায়। না, ওভাবে বলা ঠিক হয়নি, আর তার ওভাবে কথা বলার অধিকারও নেই। তবে মেয়েটার মন ভালো। সেদিন তার চিকিৎসা করলো, বাড়িতে এসে খবরও নিল। তখনও বোধহয় তার অবস্থা জানতে চাইছিল। খাদিজা বেগম ছেলের বউকে গয়না দিয়ে মিষ্টিমুখ করিয়ে গাড়ি থেকে নামালো।
খুশবু পাশেই। গ্রামের বৌছিরা বউ দেখার জন্য ভিড় জমিয়েছে। ঝর্ণা শাশুড়ির হাত ধরে এগোতে নিলে সহস্র বলে, আরে ভাবি, ভাবি কি হেঁটে যাবে নাকি? আমাদের ভাই আছে কি করতে? ভাই ঝটপট কোলে নিয়ে নাও, বউ লাইফ আহ্লাদি, হ্যাঁ সর্বদা আহ্লাদে রাখতে হবে। খুশবু চোখ রাঙালো। বড়দের সামনেই শুরু করে দিয়েছে। সে এখন বিয়ে করে খুব ক্লান্ত, কাউকে কোলে নিতে পারবে না। মতিউর রহমান দাঁড়িয়েছিল বাচ্চাদের কথা শুনে। শতকের কোল থেকে আরজুকে নিয়ে ভিতরে চলে গেল। খাদিজাও সায় দিল সহস্রের কথায়। নতুন বউ হেঁটে যাবে কেন? এরকম তাগড়া ছেলে থাকতে। খুশবু হার মেনে কোলে তুলে নিল ঝর্ণাকে। মা ছেলে বিয়ে করে এসেছে ক্লান্ত হয়ে, কোথায় শরবত খাওয়াই দিয়া মাথায় হাত বুলিয়ে দিবা, তা নাই আটার বস্তা বইতে বলছো। খাদিজা ছেলের পিঠে আলতো চর মেরে পড়ল, বান্দর ছেলে, বউরে বস্তা বলেছিস? তোর বাপকে বলবো? খুশবু হেসে পড়ল, মজা করছি তো বলে হাঁটতে লাগলো। ঝর্ণা ব্যালেন্স রাখতে খুশবুর গলা জড়িয়ে ধরলো। খুশবু তাকালো ঝর্ণার দিকে। ঝর্ণা লাজুক হেসে মুখ লুকায় ব্যক্তিগত বুকে, যেখানে শুধু তারই বিচরণ। সবাই চলে গেল বর বউয়ের পিছু। মৈত্রী ঠায় দাঁড়িয়ে যাচ্ছে না। যাবে কি করে? শতক তার হাত শক্ত করে ধরে। মৈত্রী অসহায় চোখে তাকালো। সবাই চলে গেল বর বউয়ের পিছু। মৈত্রী ঠায় দাঁড়িয়ে যাচ্ছে না। যাবে কি করে? শতক তার হাত শক্ত করে ধরে। মৈত্রী অসহায় চোখে তাকালো। শতক আশেপাশে দেখলো কেউ নেই। গ্রামের বৌছিরাও মৈত্রীদের বাড়িতে ঢুকলো নতুন বউ দেখবে বলে। শতক ভাই, যেতে দিচ্ছ না কেন? খেয়ে ফেলবো না তোকে, দাঁড়া, কথা আছে। বলেই মৈত্রীর ফোন বের করে তার দিকে বাড়িয়ে দিল। মৈত্রী খুশি হয়ে বলল, ধন্যবাদ মাস্টার মশাই। ফোন দিচ্ছি বলে এই না যে যা খুশি করবি। ফোনে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। আর যেন ওসব রোমান্টিক গান না দেখা হয়। আমি কিন্তু সার্চ লিস্ট দেখেছি, কবির সিং আরও কী কী ছবি গান সব একটু বেশি রোমান্টিক, অনেকটা অশ্লীল। এই বয়সে এদিকে ঝোঁকটা বেশি থাকে। নিজেকে দূরে রাখতে হবে। আর তুই কিনা বাচ্চাদের সাথে কিসিং সিন দেখছিস। ভালো হয়ে যা মিঠু, ভালো হতে পয়সা লাগে না। আর খুব শীঘ্রই তুই সব সিন ফিল করতে পারবি। জাস্ট ওয়েট ডার্লিং। শেষের কথাটা ধিমে বলল, বলেই মিটমিট করে হাসলো। মৈত্রী ভেঙচি দিল, এমন ভাবে বলছো যেন না জানি কি দেখেছি। আমি জানি তুমি এর থেকেও বেশি কিছু দেখেছো, শুধু সাধু সাজছো। মনে বললেও জোরে বলার সাহস হলো না। ফোনটা পেয়েছে এই বেশ। ঝর্ণা খুশবুর রুমের খাটে বসে একটা লম্বা ঘোমটা টেনে, পরনের বিবির ভারী শাড়ি নেই, কমফোর্টেবল একটা জামদানি শাড়ি পরে আঁচল দিয়েই ঘোমটা টেনে দিয়েছে শবনম। মুখেও কোনো মেকআপের অংশ নেই, শুধু লিপস্টিক দিয়েছে হালকা। খাটটা সাজিয়েছে গোলাপ ও গাঁদা ফুল দিয়ে। ঝর্ণা খুব অস্থির হয়ে আছে। কি হবে মাহিদ আসলে? তার মনটা দুরু দুরু করছে, মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। খুশবু বিনা বাধায় বাসর ঘরে প্রবেশ করলো। আহা শান্তি, কেউ নেই বাধা দেওয়ার জন্য। তবে লেকপুল করার জন্যে ভাই বোন আছে না? তবে তাদের গোনায় কে ধরে? এমনভাবেই হয়তো সবাই বাসর ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু এটা অসম্ভব। তবে খুশবুর ক্ষেত্রে সম্ভবপর হয়েছে। মতিউর রহমান সব বাচ্চাদের পাওনা আবদার আগেই পরিশোধ করে দিয়েছে। খুশবু রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঝর্ণা সালাম দিল, খুশবু জবাব দিল। তারপর নববধূর কাছে না গিয়ে উবু হয়ে খাটের তলায় কিছু খুঁজতে লাগলো। ঝর্ণা আহম্মক বনে এরকম কখনো শোনেনি। সেই চাহনি গভীর, যার গভীরতা ঝর্ণা ধরতে পারে না। তবে মাদকীয় প্রেমময় মুগ্ধতা ভরা চাহনি তার অন্তরে কাঁপন তোলে। তবে ঝর্ণার চোখ ফেরায় না, সেও তাকিয়ে রয় অবিকল। ঝর্ণার কাছে সব স্বপ্নের মতো লাগে। যে লোকটাকে সে ভালোবাসে সে এখন সম্পূর্ণ তার ব্যক্তিগত মানুষ। হিপনোটাইজ করছো? মানে কিছু না, নামাজ পড়তে হবে না? অজু আছে? ঝর্ণা মাথা নাড়ল, মানে আছে। খুশবু অজু করে এলে দুজনে নামাজ পড়ে নেয়। তারপর খুশবু হাই তুলতে তুলতে বলে, ঘুমিয়ে পড়। আর কিছু পড়া বাকি আছে, বিয়ের চক্করে পড়াই হয়নি।
ঝর্ণা ভাবলো হয়তো মজা করছে, বাসরটাতে কেউ পড়ে নাকি। তবে তার ভাবনাকে পুকুরে ডুবিয়ে মাহিত সত্যি বই নিয়ে বসলো। ঝর্ণা কিছুক্ষণ বসে থেকে খাটে উঠে পাপড়ি সরিয়ে শুয়ে পড়ল। লোকটা পড়ুক, তবে তার মনটা বিষিয়ে গেল। নানি, দাদি, ভাবি সবাই কত কিছু বলল বাসর সম্বন্ধে, কত শত মধুর আলাপ, জ্যোৎস্না বিলাস, রোমাঞ্চকর মুহূর্ত, কিন্তু তার বর সব মাটি করে পড়ছে। চক্ষুদয় টলমল করছে, নাকে পানি আসছে। সে উঠে বসলো। খুশবু বই সামনে বসে আছে। বাসর রাতে বই রেখে পড়া যায় নাকি? সে তো নার্ভাস হয়ে আসছিল, কি করবে ভেবে পাচ্ছিল না। তার মন তো বলছিল বউকে শক্ত করে জড়িয়ে ধরে টপাটপ চুমু খেয়ে স্বর্গীয় আনন্দে ভাসতে। কিন্তু এই বোকারানিটা কি রাজি হবে? আজকালকার মেয়েদের তো এক কথা, আমার সময় চাই, 1 মাস 2 মাস 6 মাস ব্লাবলা। আরে ভাই, এদিকে তোর জামাই 13টা বেজে যাচ্ছে, সে খেয়াল থাকে? বউ পাশে রেখে নিজেকে কন্ট্রোল করা চারটিখানি কথা না। সে তো পারছে না। না, আর সম্ভব না বসে থাকা। সে উঠে দাঁড়ালো, দেখলো ঝর্ণা এখনো বসে আছে। সে কিছু বলল না, তবে দেখলো নববধূর চোখে পানির উপস্থিতি। সে পাশে বসলো। অনেক সময় নিয়ে তাকিয়ে দেখলো তার বোকা রানীকে। ইস, মেয়েটা বেশ আদুরে। ঝর্ণা মাথা নিচু করে আছে। ওভাবে তাকিয়ে কি দেখছে? তার অস্বস্তি হচ্ছে। তবে অস্বস্তি কমাতে মাহিত ঝড়ের বেগে এসে তাকে জড়িয়ে ধরলো। সে তাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে গেল। মাহিত ছাড়লো না, বরং শক্ত করে ধরে রাখলো। কিছু সময় চুপ থেকে ঝর্ণা ঘাড়ে মুখ গুজে পড়ে রইল। ঝর্ণা চুপ, কি বলবে কি করবে মস্তিষ্ক কাজ করার বাদ দিয়েছে। তারপর ধীরে ধীরে হস্তদ্বয় রাখলো মাহিতের পিঠে। ঘাড়ে অনুভব করলো তপ্ত ওষ্ঠের নিবিড় ছোঁয়া। সেই ছোঁয়া আদিতে আলতো হলেও সময়ের ব্যবধানে হিংস্র হলো। ঘাড়, গলা, বুকে জ্বলুনি অনুভব করলো। ঝর্ণা খামছে ধরল মাহিতের চুল। মাহিত থামলো না, আরো বেপরোয়া হলো। তার এক হাত ঝটকায় শাড়ির কুচি খুলে ফেললো। ঝর্ণা তার হাত চেপে ধরলো, গলায় ঘাড়ে দন্তপাটি বসিয়ে চুমুর বর্ষণ করলো। ঝর্ণা সহ্য করতে পারল না, মৃদু স্বরে আর্তনাদ করে পড়ল, লাগছে মাহিত। মাহিত থেমে গেল, মুখ তুলল ঝর্ণার পানে। ঝর্ণার চোখ বুজে, তবে চোখ ভেজা তার। মাহিত অনুতপ্ত হলো। কপালে ও চোখে ভালোবাসার পরশ দিয়ে গালে মুখ ডুবিয়ে বলল, 29 বছর জীবনে মা বোন বাদে কোনো পরনারী আসতে দিইনি। সবটুকু ভালোবাসা হালালভাবে বউকে দেব বলে। সেই ভালোবাসার একমাত্র অধিকারিণী আমার বউ, আমার বোকা রানী। আমি নিজেকে সামলানোর চেষ্টা করেছি, পারিনি। আমি চাইছি আমার বোকা রানীকে সবটুকু দিয়ে খুব ভালোবাসবো, আজীবন ভোর, ইনশাল্লাহ। দেবে না তোমায়? ঝর্ণার চোখ খুলল। মাহিদের চোখে চোখ রাখলে কত আকুল ভালোবাসাময় আকাঙ্ক্ষা তাকে পাবার। সে কি মানা করতে পারে? সে পপিয়ে উঠে মাহিদকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল। মাহিদ হেসে তাকে জড়িয়ে ধরল। বর্ষপঞ্জিতে বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় উঠত এককালে। তবে বর্তমানে আমাদের দেশে বৃষ্টির হার কমে যাচ্ছে বছর অন্তর অন্তর। বৈশাখ মাসের বেশ কিছুদিন পেরিয়ে গেছে, এখনও বৃষ্টির দেখা নেই। মেঘ মল্লার দেখা দেয়, তবে তা হয়তো বৃষ্টি নামাতে যথেষ্ট নয়। পৌষ মাঘে পুকুর ঘাট সব শুকিয়ে গেছে, অল্প পানির সমাহার সেথায়। বৈশাখেও সেগুলো পূর্ণ হয়নি একটুও। ধান ক্ষেত শুকিয়ে চর হয়ে আছে। স্যালো মেশিনে কয়েকদিন অন্তর অন্তর জলধারা বাহিত করে অভাব কিছুটা পূরণের লক্ষ্যে। কিন্তু হাই, দুধের সাতকিয়ার ঘোলে মেটে ধরনীর, সূর্য মামার তেজে ধরনী হাহাকার। গরমে জনজীবন বিপর্যস্ত প্রায়। কৃত্রিম বাতাসে তনুমন্ত জুড়াই না। এই বাতাসকে মনে হয় গরম লাভা। সকলের আশা প্রকৃতিগত বায়ু। যান্ত্রিক চালিত ফ্যান যেখানে ঘন্টার পর ঘন্টা গরম অবসান করতে ব্যর্থ, সেখানে এই প্রকৃতির স্বল্প বায়ু তনুমনের শীতলতা বয়ে আনে। কথা এই না সহ্য করা গরমে বিরানপুর বাজারে এসেছে, সাথে কবিতাকে টেনে এনেছে। কবিতা এই রোদে বের হতে নারাজ। এমনিতেই সে গ্রামে কয়েকদিন রোদে ঘুরে একটু কালো বনে গেছে। সে এমনিতেই কথার মতো ফর্সা নয়। সে মোটামুটি, মানে কালো বা শ্যাম বলা চলে না যাকে।
সে তো বাবা মার সাথে বাড়ি যেতে চেয়েছিল, বোনের চক্করে ফেঁসে গেছে। মাহিদের বিয়ের পরদিনই বাবা মা রওনা দেয়। কথা তাকে দিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে দু বোনের যাওয়া আটকে দিয়েছে। এতে অবশ্য মতি আঙ্কেলের অবদান বেশ। মাহিদের বিয়ের ফিরনি ঘূর্ণি বাদে 2 সপ্তাহ পার হয়েছে। মাহিদ এখন শহরে আছে চাকরি পরীক্ষার উদ্দেশ্যে। কথা ও কবিতা বসে আছে রিকশায়। কথা বড় ওড়না দিয়ে মুখ ঢেকে নিয়েছে। কবিতা ভাবলো রোদ থেকে ত্বক বাঁচাতে হয়তো, তাই কবিতাও ঢাকলো। সে আর কালো হতে চায় না। ওরা এসে থামলো একটা কাপড়ের মার্কেটে। তারপর ভিতরে ঢুকে একটা বোরখার দোকানে গেল। কবিতা বলল, সিস তুমি না বলে শপিং করবে, তবে বোরকার দোকানে কেন? বোরখা কিনবো তাই, আর একটাও কথা না। কবিতা কিছু বলল না। কথার শীষটা কেমন যেন হয়ে গেছে ওই ব্যাডা গুন্ডার প্রেমে পড়ে। সরি, প্রেমে না, জালে, মায়াবী জালে ফেসেছে। ঢং, ওই ব্যাডাটা দেখতেই যা হ্যান্ডসাম, বাকি দিক দিয়ে মাকাল ফল। একদম রবীন্দ্রনাথের অপরিচিতার অনুপম। ব্যাডা গুন্ডা। মনে মনে আরও কয়েকটা গালি দিল শীষকে ক্রাইসিস বানানোর জন্য। কথা 4টে বোরখা কিনল, নিজের জন্যে 3টে ও কবিতার একটা। কবিতাকেও বলল এরপর থেকে বোরখা পরতে। কবিতা সাই জানালো তার আপত্তি নেই, তার অনেক ফ্রেন্ড পড়ে। এরপর 2 বোন হাঁটতে হাঁটতে একটা জুয়েলারির দোকানের সামনে গেল। কবিতা ভিতরে উকি দিয়ে বলল, সিস পায়ে ধরি, তোমার আমি ওই গুন্ডার সামনে যাব না। কথা চোখ রাঙানি দিল। কবিতা বলল, সরি, ওই সাইলেন্ট ভাইয়ের দোকানে যাব না, তুমি যাও, আমি আইসক্রিম খেয়ে আসি। তোমার জাল বোনানো হলে কল দিও কেমন? বলেই চলে গেল। কথা আটকাতে পারল না। সে একাই ভিতরে ঢুকলো। একটা মহিলা বসে আছে, কাস্টমার বোধহয়। আর নীরবও তার চাচা, আর একটা লোক বসে কর্মচারী বোধহয়। নীরবের চাচা কথাকে দেখে চিনতে পারল। আরে ডাক্তার ম্যাডাম যে, আসেন বসেন। কথা হেসে বলল, আসলে আঙ্কেল একটা কাজে এসেছিলাম, এই নুপুর জোড়ার একটা ভেঙে গেছে, নতুন করে বানাতে হবে, আর পালিশও করবেন কিন্তু। আরে করবো না কেন, অবশ্যই করবো, দাও। কথা নুপুর চোরা তার হাতে দিল। কাল রাতে টেনে নিচেই ছিঁড়েছে। পাশের মহিলা চলে গেল। নীরবের চাচা দেখলো কর্মচারী ছেলেটা কাজ করছে, তাই সে নিজেই উঠল। ডাক্তার ম্যাডাম বসুন তো, আমি ঠান্ডা কিছু নিয়ে আসি, যে গরম পড়েছে। কথা মাথা নাড়ল। নীরব এতক্ষণ নীরবেই সব পর্যবেক্ষণ করেছিল। মেয়েটি সালোয়ার কামিজের সাথে বড় ওড়না দিয়ে মাথার শরীর ভালো করে ঢেকে এসেছে। হাতে কিছু শপিং ব্যাগ। কথা দেখলো নীরব ব্যাগগুলোর দিকে তাকিয়ে। সে হেসে বলল, ব্যাগগুলোতে কয়েকটা বোরখা, আপনি সেদিন ঠিক কথা বলেছেন, আমি বুঝতে পেরেছি, আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। নীরব অবাক হলো। কথা থেমে নীরবের আপাত মস্তক দেখে বলল, ছোট থেকে শহরে বড় হয়েছি তো, আর মা বাবাও এতটা ধার্মিক নয়, তাই অত শত জানি না। তা আপনার প্যান্টটাও তো ছেঁড়া, না মানে বুঝতে পারছি স্টাইল, কিন্তু হাঁটুর ওপর পর্যন্ত অনেকখানি দেখা যাচ্ছে। আবার আমার নজর খারাপ ভাববেন না, আমি শুনেছি ছেলেদের নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হয়। শুধু আপনার স্ত্রী, মানে ভবিষ্যৎ স্ত্রীর অধিকার আছে প্রাইভেট প্লেস দেখার, তার অধিকার তো ক্ষুণ্ণ হচ্ছে। ইস, এখন থেকে ভালো প্যান্ট পরবেন কেমন? আর শার্টের বাটন খুলে রেখেছেন কেন, বন্ধ করুন। বলে নিজেই উঠে এসে বোতাম লাগিয়ে দিল শার্টের। পুরোটা সময় তার মুখে হাসি লেপ্টে ছিল। কর্মচারী ছেলে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। নীরব বেজায় চটে গেল। মেয়েটা এভাবে কথা ফিরিয়ে দিল। সে তো মাপ চাইবে ভাবছিল, অথচ এই ডাক্তারনি বাজার বয়ে এসে তার অপমান করলো। অপমান সেও তো ওই দিন বিয়ে বাড়িতে করেছিল, তবে সে ভালো ভেবেই বলেছিল। পরে বুঝতে পেরেছে যে ওভাবে বলা ঠিক হয়নি। সরিও বলবে ভেবেছিল। ওই দিনের জন্য আমি দুঃখিত, আমার ওভাবে কথা বলা ঠিক হয়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার কাজ হয়ে যাবে, আসলে আসতে পারেন। শান্তভাবে বলল নীরব। শত হোক একটা মেয়ে, আর সে মেয়েদের যথেষ্ট সম্মান করে। তার ঘরেও মা বোন আছে, আর এখানে দোষটা পুরোপুরি তারই। সেখানে আর তর্কে গিয়ে লাভ নেই। আর মেয়েটা ভুল বলেনি তো। কথার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। আপনি কি আমার কথায় খুব কষ্ট পেয়েছেন নীরব? আই এম রিয়েলি সরি। তারপর কিছুক্ষণ নীরবতা।
আপনার সেদিনের কথাগুলো একদম ঠিক, আমি মানছি। কিন্তু আমি সস্তা নই নীরব। আমার খুব লেগেছিল কথাগুলো। কখনো কেউ ওভাবে বলেনি আমায়। আসছি। বলেই উঠে চলে গেল। নীরব দেখলো তার প্রস্থান যতক্ষণ দেখা হয়। দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে ফিরলে দেখলো কর্মচারী ছেলেটা এখনো হাঁ করে তাকিয়ে। তাকে দেখে সবগুলো দাঁত কেলিয়ে হেসে বলল, ভাই আমাগর ভাবি তাই না? বেশ দেখতে, কিন্তু আপনার লগে হেব্বি মানাইব। তয় হ্যাঁ কি ডাক্তার? নীরব ভ্রু নাচিয়ে বলল, ডাক্তার। তাই কি বেমানান লাগে আমারে? না ভাই, আপনার হইলেন গিয়া সালমান খানের লাহান। বাবির ভাগ্য ভালো আপনারে পাইব। তয় মাইয়া করে বিশ্বাস নেই, বেশি টেয়া দেখলি ফুরুত। নীরব হাসল উচ্চস্বরে। মৈত্রী কলেজে এসেছে। ঈদ, ভাইয়ের বিয়ে, পড়াশোনা তো চাঙে উঠে নাচছে। তার উপর ইনকোর্স চলছে তাদের। 2 দিন আগে একটা দিল ক্যালকুলাস আর কাজ দিল ফান্ডামেন্টাল, আর আজ দিল ফান্ডামেন্টাল। পরশু সাধারণ রসায়ন আছে। সে কলেজের বড় আম গাছের তলায় শান বাঁধানো জায়গায় বসে পানি পান করলো। যা গরম পড়েছে না, তার মধ্যে ফোনটা ভাইব্রেট করলো। বোতল বন্ধ করে রিসিভ করতে করতে কেটে গেল। সে ফোন কল চেক করে দেখলো অনেকগুলো মিসড কল, সব শতক ভাই দিয়েছে। এত কল করেছে কেন? সে ব্যাক করবে ভাবলো, তবে এও ভেবে নিল ছাড়ি খাওয়ার আগে বাড়ি নিচে দেব। ভাবতে ভাবতেই কল আসলো আবার। রিসিভ করেই মৈত্রী হরগড় করে বলল, আমি কলেজে এসেছি না, ইনকোর্স ছিল। এত ফোন কেউ দেয় দেখছো? ধরছে না মানে ব্যস্ত আছি। ধমকের সুরেই বলল। ওপাশে থেকে হাসির শব্দ ভেসে এলো। এক্সাম শেষ হলো, কেমন দিয়েছিস? মৈত্রী ভাবল, বাপ্পা ধমক শুনেও শান্ত আছে মাস্টার মশাই। অন্য সময় হলে চটে যেত। হয়েছে কোনো রকম। ফোন কেন করেছিলে বারবার? বলবো, আগে বল তুই কোথায়? কলেজেই বসে আছি, একটু পরেই চলে যাব। কেন? আসতে হবে না, 5 মিনিট দাঁড়া, আমি আসছি গেটে। খবরদার বাকনামি করবি না। বলেই কেটে দিল কল। মৈত্রী বসে রইল। বেশ সময় বসে থাকার পর ও শতকের খবর নেই। মৈত্রী বিরক্ত হয়ে কল করলো। শতক ধরে গেটে আসতে বলল। মৈত্রী উঠে গেট থেকে বেরিয়ে দেখলো শতক বাইক নিয়ে দাঁড়িয়ে, হেলমেট হাতে। অপর হাত দিয়ে তাকে ইশারা দিল। মৈত্রী এগিয়ে গেল। দেখলো শতকের পিছনে ফুটপাতে তার সাথে পড়ে কয়েকটা ক্লাসমেট দাঁড়িয়ে। সে শতকের কাছে গিয়ে বলল, 5 মিনিটের কথা বলে 25 মিনিটেও তোমার খবর নেই। কতক্ষণ ধরে বসে আছি আমি? শতক হেসে হাত পেতে ইশারায় ব্যাগ দিতে বলল। মৈত্রী দিল। পিছনের ছেলেগুলোর মধ্যে রোহান নামের ছেলেটা মৈত্রীকে উদ্দেশ্য করে বলল, মৈত্রী, এক্সাম কেমন হলো তোমার? মৈত্রী হেসে বলল, হয়েছে কোনো রকম। তোমাদের? ভালোই হয়েছে। মাহমুদ স্যারের প্রাইভেটে যাচ্ছ না যে? ঈদের ছুটিও ভাইয়ের বিয়ে খাচ্ছিলাম, তাই আসতে পারিনি। কাল থেকে যাব। তোমার ভাই? শতককে ইশারা করে বলল ছেলেটি। শতকের এদের আলাপ অসহ্য লাগছিল। এবারের প্রশ্নের উত্তর সে দিল, না, ওর হাজবেন্ড শতক রহমান। ছেলেটি হেসে বলল, সরি। শতক কিছু বলল না। মৈত্রীকে বলল, তাড়াতাড়ি বাইকে ওঠ। মৈত্রী চোখ ছোট ছোট করে তাকিয়ে উঠে বসলো। শতক হেলমেট পরে বাইক স্টার্ট করলো। কিছুটা যাওয়ার পর মৈত্রী বলল, ওদেরকে মিথ্যে বললে কেন? কাল পুরো ক্লাস জেনে যাবে, আমার লেগ পুল করবে। কয়েকদিন পরে তো বউ আমারই হবে, আর জেনে গেলে কি হবে? অনার্স লেভেলের অধিকাংশ মেয়েই বিবাহিত, আর তোকে ছেলেদের থেকে দূরে থাকতে বলেছি না? আমি কি তাদের কোলে বসেছিলাম নাকি? আর কথা বলি না কারোর সাথে। ছেলেটার রেজিস্ট্রেশন আমার পরই, তাই দেখা হলে কখনো কখনো টুকটাক কথা জিজ্ঞেস করে। আমি ভদ্রতার খাতিরে উত্তর দিই। শতক কিছু বলল না। সারা রাস্তা চুপ করেই রইল। মৈত্রীও কিছু বলল না। রাগ করেছে কি করুক, তাতে কি? নিজে যে কত শত রমণীর সাথে কথা বলে তার বেলায়। মৈত্রী খেয়াল করলো তারা বাড়ির রাস্তায় যাচ্ছে না, অন্য রাস্তায়। তবুও জিজ্ঞেস করলো না। বেশ খানিকটা সময় পরে শতক একটা নদীর পাড়ে বাইক থামিয়ে মৈত্রীকে ইশারায় নামতে বলল। মৈত্রী নেমে পড়ল। শতক বাইক পার্ক করে আসলো। নদীর ঘাটে মানুষজন আছে বেশ, তবে বিকেলের তুলনায় কমই। পাশেই একটা পার্ক আছে। মৈত্রীর কাছে গিয়ে তার হাত ধরে পার্কের দিকে চলল। ব্যাগটা শতকের কাঁধেই ঝুলছে। মৈত্রী মুখ খুলল।
ঘাটেই বসি। শতক কিছু বলল না, হাঁটা থামিয়ে ঘাটের কাছে সিঁড়িতে বসলো। মৈত্রীও চুপচাপ বসলো, শতককে খেয়াল করলো। গরমে ঘেমে মুখটা লাল হয়ে গেছে। সে পানির বোতল বের করে দিল শতককে, শতক হাতে দিল। মৈত্রী বলল, উঁচু করে খাবে, একদম মুখ লাগাবে না। শতক বোতলটা ঢিল ছুঁড়ে নদীতে ফেলে দিল। আশেপাশের কেউ কেউ তাকিয়ে দেখলো। মৈত্রী অবাক, এত রাগ। তোমার বোতল ফেললে কেন? খাবে না, ফিরিয়ে দিতে। বোতলটা আমার বান্ধবী দিয়েছিল। আঁখি ভরে গেল অশ্রুতে। বেস্ট ফ্রেন্ড রূপার দেওয়া বোতল। রূপা এখন ছবিতে পড়ছে। 8 থেকে ইন্টার পর্যন্ত একসাথে ছিল। অ্যাডমিশন পরীক্ষায় তার কোথাও চান্স না হলেও রূপার ছবিতে হয়ে যায়। তারপর সে চট্টগ্রাম। মৈত্রীর ব্যাগ শতকের কাছে। মৈত্রী ব্যাগটা নেওয়ার চেষ্টা করে বলল, এত রাগ কোথা থেকে আসে তোমার? ব্যাগ দাও আমার, আমি যার সাথে খুশি কথা বলবো। তোমার তাতে কি? এখানে কেন এনেছো তুমি আমাকে? আমি বাড়ি যাব। ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা অবিরত। শতক শক্ত করে ধরে রাখলো ব্যাগ। সব অভিযোগ শুনল, তবে কোনো ব্যক্ত করলো না। উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে ফেলে মৈত্রীর হাত শক্ত করে ধরে সামনে হাঁটতে শুরু করলো। তার বউ হবে না কেন? তারই বউ হতে হবে এই মেয়েকে, আর কারো হবে না। মৈত্রী রহমান শুধু তার। অন্য লোকের কোলে ওঠার প্রসঙ্গ তুলবে কেন? আবার বোতলে মুখ লাগাতে বারণ করেছে। অবশ্য সে মুখ লাগিয়েও খেত না, কিন্তু ওভাবে বলাই জেদ চেপে বসে। শতক পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকলো। দুপুরের দিকে হওয়ায় ভিড় নেই তেমন। স্কুল ও কলেজের স্টুডেন্টের সংখ্যা বেশি। ক্লাস বাঙ্ক দিয়ে বন্ধুবান্ধব মিলে আড্ডা দিচ্ছে। আজ তার স্কুলে কিছু কারণবশত বন্ধ করে দিয়েছে হেডমাস্টার, আর তার মনটা ফুরফুরে ছিল। তাই মৈত্রীকে ফোন দিয়ে অপেক্ষা করতে বলেছিল, কোথাও ঘুরে আসা যাক। কিন্তু ফুরফুরে মনটার পোস্টমর্টেম করে দিল এই মিঠু। সে পার্কে ঢুকে ভিতরে রেস্টুরেন্ট থেকে আইসক্রিমের বাটি, কোন আইসক্রিম, কিছু চিপস, কোকা কোলা আর একটা পানির বোতল নিল। মৈত্রী পাশে চুপচাপ দাঁড়িয়ে। কিছু ছেলে মৈত্রীর পাশ দিয়ে যাওয়ার সময় শতক তার কাঁধ পেঁচিয়ে কাছে টেনে নিল। মৈত্রী শতকের দিকে তাকিয়ে রইল। মোডের 12টা বাজিয়ে কেয়ার করা হচ্ছে। তবে তার ভালো লাগলো বেশ। নিজেকে কেমন নায়িকা নায়িকা ফিল করলো। আর শতক তার নায়ক। আহা, পুরো সিনেম্যাটিক। হিরো নায়িকার ব্যাপারে খুবই পসেসিভ, কারোর সাথে দেখতে পারে না। জেলাসি। তার মনে লাড্ডু ফুটতে লাগলো। তার মন খারাপের রেশ হাওয়া হয়ে গেল। কিছু ছেলে এলো, স্কুল স্টুডেন্ট, গলায় আইডি ঝুলছিল। শতককে দেখে মাথা নত করে সালাম দিল। শতক বলল, স্কুল ছুটি, বাড়ি না ফিরে এত দূর কি? বাড়ি যাও সবাই। সকলে জি স্যার বলে এক প্রকার দৌড়ে পালালো। স্যারের সাথে কোনো মেয়েকে দেখে কৌতূহলী হলেও ধমকের সব উড়ে গেছে। মৈত্রী হেসে উঠল। তাদের কাণ্ড দেখে হেসে বলল, তুমিও তো বাড়ি না গিয়ে বেড়াতে এসছো, তো ওদের বকছো কেন মাস্টার মশাই? এটা তো না ইনসাফ। শতক কিছু বলল না। সদাইয়ের পলিটা হাতে নিয়ে ব্যাগ পুনরায় কাঁধে ঝুলিয়ে মৈত্রীকে রেখেই চলে গেল। মৈত্রীও দেরি না করে বড় বড় পা ফেলে তার পিছু পিছু হাঁটল। একটা বড় নাগরদোলার সামনে দাঁড়ালো দুজন। গ্রামে মেলায় সাধারণত 4 টুকরির নাগরদোলা থাকে, আর সেটা দ্রুত ঘোরে। অনেক মজার সেটা। অনেকে ভয়ে চিল্লিয়ে ওঠে, তো অনেকে আনন্দে। সেই নাগরদোলায় টুকরিতে বসে যখন উপরে ওঠা হয় তখন মজা লাগে, কিন্তু যখন সেটা নিচে নামে জান মনে হয় বেরিয়ে আসবে। সেই ভয়ে অনেকেই ওঠার সাহস পায় না। তবে যারা ওই নাগরদোলায় উঠেছে তারা জানে আনন্দ ও ভয়ও একসাথেই থাকে। শতক একটা টুকরির সকল সিট বুক করলো। নাগরদোলায় মানুষ তেমন নেই। অবশ্যই নাগরদোলা ভিন্ন। এটা অনেক বড়, তবে খুবই ধীর গতিতে চলে। মনে হয় না নাগরদোলা। মৈত্রীকে নিয়ে উঠে পড়লো নাগরদোলায়। মৈত্রী কাউন্টারের লোকটিকে বলল, মামা জোরে চালাবেন, কিন্তু আস্তে চালালে মজা পাওয়া যায় না। লোকটি হাসলো। শতক এখনো গম্ভীর মুখে। মৈত্রী ভেংচি কেটে বলল, মনোব্রত রেখেছো নাকি? কথা বলবে না? ঠিক আছে, কথা না বললে আমি যেন মরেই যাচ্ছি। আইসক্রিম চিপস গুলো দাও। বলেই নিজেই কেড়ে নিয়ে খাওয়া শুরু করলো। শতকে সাধলো। শতক কিছু বলল না, নিলও না।
মৈত্রী একটা চিপস শেষ করে কোন আইসক্রিম খুলল, গলে গেছে কিছুটা। মৈত্রী টপাটপ মুখে পড়ল বেশ খানিকটা, তবুও ঠোঁটের আশেপাশে লেগে গেল। শতকের দৃষ্টি সেদিকে অপলক তাকিয়ে দেখতে লাগলো। মিষ্টি আইসক্রিমে লেপ্টে তার থেকেও মিষ্টি ওষ্ঠ। শতক ঠোক গিলল, নজর হাঁটালো না। মৈত্রী শতককে খেয়াল করে ভ্রু উঁচালো। শতক মৈত্রীর হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নিজের মুখে পড়ে, দৃষ্টি এখনো অবিকল। মৈত্রী ভেঙচি কেটে বলল, খেতে ইচ্ছে করছে বললেই হতো, সব তো তোমারই টাকায় কেনা। শতক মনে মনে হাসলো। তার কি খেতে ইচ্ছে করছে বললে মৈত্রী হয়তো এই উঁচু থেকেই লাফিয়ে পড়তো। তবে সে একটা ভয়াবহ কাজ করলো। ডান হাত মৈত্রীর থুতনিতে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে লেপ্টে যাওয়া আইসক্রিম মুছে দিল। শুধু এইটুকুই নয়, তার নয়নে নয়ন রেখে সেই আঙ্গুল মুখে পুড়ে নিল। মৈত্রীর তনু মন খানিকটা কেঁপে উঠল তার কাজে ও চোখের ধারালো চাহনিতে। সে নজর লুকালো, আশেপাশে তাকালো, নিচে দেখলো, আর চোখে শতকের দিকে তাকালো। এখনো এদিকেই তাকিয়ে তার আট খাওয়া আইসক্রিম খাচ্ছে। পলিতে আরও আইসক্রিম ও চিপস আছে। তার পছন্দের হলেও খাওয়ার ইচ্ছে চলে গেছে এই ভয়াবহ ঘটনা দেখে। ওরা পার্কে ঘুরলো বেশ সময় ধরে। ভূতের ঘরে ঢুকলো। মৈত্রী বাচ্চাদের ট্রেনে চড়লো, দোলনায় দোল খেলো, স্লিপারে চড়লো, পার্কের ঢুলে যে সেই নৌকায় চড়ল, আরও অনেক মজা করলো। শতক বেশ কয়েকটি ছবি তুলল মৈত্রীর। মৈত্রী টুকটাক অনেক কথা বলল। শতক চুপ করে শুনল, প্রত্যুত্তরে কিছু বলেনি। মৈত্রীও তার রাগ ভাঙাতে চেষ্টা করেনি। করুক রাগ, তার কি? 3টের দিকে পার্ক থেকে বেরিয়ে এলো তারা। শতক বাইক আনলে মৈত্রী উঠে পড়ল। বাইক একটু চলার পরেই রাস্তার ধারে ফুচকা চটপটির দোকান দেখে মৈত্রী বলল, আরে আমি তো ফুচকাই খেলাম না। মহামান্য মাস্টার মশাই, দয়া করিয়া বাইক থামাও, আমি ফুচকা খাবো। শতক থামালো। বাইক পাশে স্ট্যান্ড করে হেলমেট হাতে ফুচকার দোকানের টেবিল পাড়া চেয়ারে বসলো। আরও অনেকে আছে আশেপাশে, সব জোড়ায় জোড়ায়। বন্ধুদের দলও আছে, তবে জোড়া বেশি দেখা যাচ্ছে। মৈত্রী ফুচকাওয়ালাকে বলল, মামা 1 প্লেট ফুচকা, 1 প্লেট চটপটি আর ভেলপুরি টমেটো সস দিয়ে, আর টক বেশি দেবেন। শতক কিছু বলল না, তবে ভাবলো এত কিছু কে খাবে। অর্ডার আসলে মৈত্রী ফুচকায় টক ভরে শতককে দিয়ে বলল, নাও খাও, আর খবরদার আমার খাবারে নজর দেবে না, চোখ গেলে দেবে একদম। শতক চোখ রাঙালো। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। মেকআপ খুলে সেও খাওয়া শুরু করলো। শতক আশেপাশে দেখলো, না কেউ এদিকে তাকিয়ে নেই। মাঠের মতো খালি জায়গায় বেশ কয়েকটি ফুচকার দোকান, গাছের ছায়া থাকার জন্যে ঠান্ডা বেশ। শতক দেখলো মৈত্রী চটপটি চামচে পুরে মুখে তুলছে, তো আবার ভেলপুরিতে কামড় বসাচ্ছে। চটপটির প্লেট টেনে সেও চামচটা দিয়ে মুখে নিল। চটপটিটা দারুণ। শতক আর মৈত্রী খেতে ব্যস্ত। মৈত্রী কখনো কখনো ধীরে ধীরে শতককে কিছু বলে বিরক্ত করছে ও হাসছে মুচকি মুচকি। শতক বিরক্ত হচ্ছে না, বরং প্রত্যেকটা কথা এনজয় করছে। দূর থেকে কেউ তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে। সে এই রাস্তা দিয়ে যাচ্ছিল কোথাও। রাস্তার ধারে ফুচকার দোকানে চোখ পড়তেই নজর যায় শতক মৈত্রীর দিকে। শতক মৈত্রীর দিকে তাকিয়ে সর্বক্ষণ সে বেশ সময় নিয়ে দুজনকে পর্যবেক্ষণ করলো। তারপর নিঃশব্দে চলে গেল। শতক ফুচকার বিল মিটিয়ে মৈত্রীকে নিয়ে গেল পাশে বসা বৈশাখী মেলায়, যা মাসব্যাপী চলে। ভিড়ের মাঝেও আগলে রাখলো মৈত্রীকে। মৈত্রী তনু মন অসম্ভব ভালো লাগায় ভরে গেল। একটি দোকান থেকে শতক কয়েক ডজন কাচের ছুরি, বেশ কয়েক জোড়া দুল কিনল। মেলার ভিতরে ঢুকে পড়ল তারা। গ্রামীণ মেলায় বলা চলে এই বৈশাখী মেলাকে। বিভিন্ন রঙে আনন্দে সজ্জিত এই মেলা। এলাকার বিশাল মাঠের সবটুকু জুড়ে বসেছে এই মেলা। মেলায় বিভিন্ন দোকান ও ক্রেতাদের ভিড়। কসমেটিক্সের দোকান, হাতে তৈরি বিভিন্ন দ্রব্য যেমন পুঁতির মালা, হাতের কাজ করা ডিজাইনার বিভিন্ন থ্রি-পিস, রুমাল, ওড়না ও থান কাপড় থেকে শুরু করে বেতের চেয়ার, কুলা, ঝুড়ি, পাটি, আরও বিভিন্ন নৈমিত্তিক ব্যবহার সামগ্রী।
মাটির তৈরি জিনিসপত্র, হাঁড়ি পাতিল, কলস, কড়াই, হবালি, ফুলদানি, টব, প্লেট, কাঁসা, চারি আর অনেক দ্রব্যাদি। এছাড়াও মাটির তৈরি বাচ্চাদের খেলনা সামগ্রী যেমন ছোট হাঁড়ি পাতিল, ঘোড়া, পুতুল, পাখি ইত্যাদি। আরও বিভিন্ন দোকান, মিষ্টি, ঝুড়ি, ফাস্টফুডের দোকান, ফুচকা স্টল, শরবতের স্টল, জিলিপির স্টল, বাচ্চাদের খেলনা গাড়ি, টমটম, টাট্টু ঘোড়া, কেরকেরি গাড়ি, কাঠের তৈরি মিনি ট্র্যাক, গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি। নাগরদোলা, ট্রেন, নৌকা ইত্যাদি। আর নৌকা বাইচের আয়োজন করে নদীতে, যা খুবই জনপ্রিয়। আর সবচেয়ে আকর্ষণীয় হলো পান্তা ইলিশের স্টল। পান্তার সাথে ইলিশ খাওয়ানো হয়, সাথে থাকে বিভিন্ন ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ। মৈত্রী নাগরদোলা দেখেই হালকা চেঁচিয়ে বলল, তো ভাই দেখো নাগরদোলা, আমরা উঠি প্লিজ। শতক ভিড় ঠেলে নাগরদোলার লোকের টাকা পরিশোধ করে মৈত্রীকে নিয়ে উঠল। প্রথমে ধীরে ঘুরলেও ধীরে ধীরে চড়ে ঘুরতে লাগলো। মৈত্রী ভয় পেল না, তার অভ্যেস আছে। মামার বাড়ি গিয়ে কত উঠেছে, তবে শতক একটু ঘাবড়ে গেল। পার্কের নাগরদোলার সাথে এটার বিরাট ফারাক। এর আগেও উঠেছিল একবার এই চার খুপড়িওয়ালা নাগরদোলায়, সহস্রের চোরাচুরিতে। তার অভিজ্ঞতা নাজুক। সে চোখ বুজে নিল, মৈত্রীর কাঁধ শক্ত করে ধরল। ঘুরতে ঘুরতে যখন ওপরের দিকে ওঠে ভালোই লাগে, কিন্তু যেই নিচের দিকে নামে মনে হয় দেহ থেকে প্রাণ আলাদা হয়ে প্রাণটা উপরে উঠে গেছে, আর সে নিচে। শতক সহ্য করে নিল। একটু পর নাগরদোলার দোল খাওয়া শেষ হলে ওরা নেমে পড়ল। মৈত্রীর শতকের অবস্থা দেখে হেসে খুন। শতক নেমেই বমি করলো কয়েকবার, আর পণ করলো প্রাণ থাকতে উঠবে না এই আশিক দোলায়, সরি নাগরদোলায়। নাগরদোলায় উঠে এই অবস্থা তোমার। সো স্যাড মাস্টার মশাই, এই পুঁটি মাথায় জান নিয়ে নাগরদোলা চড়বে? শতক চোখ রাঙিয়ে তাকে থামিয়ে দিল। মৈত্রী থেমে গেলেও তার হাসি থামেনি, যা নেকাবের আড়ালে দেখতে পাচ্ছে না শতক। তারা মেলায় ঘুরে অনেক কিছুই কিনল। সাদা, লাল, হলুদ চুড়ি, মিষ্টি, জিলিপি, আরও বিন্দুর জন্য টমটম, মাটির পুতুল, আরও কিছু খেলনা নিয়ে হাত ভর্তি করে ফেলল। এখন বিকাল গড়িয়েছে, ভিড় ক্রমশ বাড়ছে। শতক পিছনে, মৈত্রী তার সামনে হেঁটে যাচ্ছে। হঠাৎ মৈত্রী থেমে গেল। হঠাৎ থেমে যাওয়ায় শতকের সাথে ধাক্কা লাগে। মৈত্রী পিছনে ঘোরে। কলেজ ব্যাগটা তার কাঁধে, অন্য হাতে পলি ব্যাগ। শতক দেখল মৈত্রীর চোখে অশ্রুর সমাহার, মুখটাতে নেকাবে ঢাকা। মৈত্রী ধীরে করুণ, শতক ভাই কেউ বাজে ভাবে ছুঁয়েছে বলেই ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলল নীরবে। শতক তৎক্ষণাৎ তাকে চাপটে ধরল। হাতে তার বিভিন্ন সামগ্রী, আশেপাশে ভিড়। মৈত্রী তাকে ছাড়াতে বলল, আমি বাড়ি যাবো এক্ষুনি। শতকের চোয়াল শক্ত, রাগে তার শরীর কাঁপছে। সে উপস্থিত থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত নারীতে বাজে স্পর্শ। বলল, কে করেছে দেখেছিস? চিনতে পারবি? আমি বাড়ি যাব বলছি তো। শতক কিছু বলল না। এই ভিড়ে খোঁজ পাওয়া যাবে না। অগত্যা সে মৈত্রীর হাতের পলিব্যাগ নিজের এক হাতে নিয়ে, এক হাতে তার কাঁধ জড়িয়ে, অপর হাতে সমস্ত ব্যাগ নিয়ে বের হয়ে আসলো ভিড় থেকে। বাইকে বসিয়ে সব জিনিস সেখানে রেখে দোকান থেকে পানির বোতল ও স্পিড কিনে আনলো। মৈত্রী অর্ধেক স্পিড খেলো। মেলায় প্রায় অধিকাংশ মেয়েরাই এরকম পরিস্থিতিতে পড়ে। কিছু পুরুষ মানুষ আছে যারা ভিড় ভাটে বাসে বিভিন্ন জায়গায় সুযোগ খোঁজে নারীর শরীরে বাজে স্পর্শ করার। তারা ভাবেই না তাদেরও মা বোন আছে, দরকারে বের হয় ভিড় ভাটে। হয়তো তাদেরও তাদের মতো জঘন্য লোক দ্বারা হ্যারাস হয়। শতক বলল, আই এম সরি, মেলায় তোকে নিয়ে যাওয়া উচিত হয়নি। প্লিজ ভুলে জানা দুঃস্বপ্ন ভেবে। চলো। শতক বাইক স্টার্ট দিল। দুজনে আগের মতোই চুপচাপ। গরমে দুজনেই ঘেমে একাকার। বাইক চালানোয় শোষ ও বাতাস লাগাই বেশ লাগছে। মৈত্রী শতকের কাঁধে রাখা হাতটা শতকের পেটের কাছে রেখে শার্ট চেপে ধরল। থুতনি রাখলো শতকের কাঁধে। শরীর স্পর্শ করেনি দুজনের। শতক মৈত্রীর হাতে একটা হাত রাখলো, এক হাতে বাইক কন্ট্রোলে। মৈত্রী হেসে বলল, অকালে মরতে চাও? হ্যান্ডেল ধরো 100 ভাই। শতক হেসে হাত সরালো। মরবি না, মহিলা মানুষ অত সহজে মরে না। আমাকে মহিলা বললে? তো কি তুই বাচ্চা নাকি? 20 পেরিয়ে 21 ছুঁই ছুঁই।
নারী কুড়িতেই বুড়ি, শুনিসনি? এখন মুখে খই ফুটছে? এতক্ষণ তো মিউট করা ছিলে। ভেঙচি দিয়ে বলল মৈত্রী। মিঠু, আহা কি সুন্দর মিষ্টি আদুরে ডাক। মৈত্রী মনটা ভালো হয়ে গেল। একটু আগ পর্যন্ত শরীর ঘিন ঘিন করছিল অনাকাঙ্ক্ষিত বাজে স্পর্শে। শতকের আদুরে আবেগতাড়িত মোলায়েম ডাকে চোখ ছলছল করে উঠল পুনরায়। সে নাক টেনে বলল, শতক তার নাক টানা শব্দে বুঝতে পারল পাগলটা আবার কাছে। তার খেয়াল রাখা উচিত ছিল। এই ভিড় মেলায় নিয়ে যাওয়া একদম উচিত হয়নি। মিঠু, ভালোবাসি মিঠু, খুব ভালোবাসি। কখন কবে থেকে জানি না, ব্যাস ভালোবাসি। রোম্যান্টিক ফিল্মি স্টাইলে প্রপোজ করতে পারবো না। আমার জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তে কারো মুখে প্রশান্তিময় মুচকি হাসি দেখার জন্য তোকে চাই। দুঃখের সময় কারো বুকে মাথা রেখে দুঃখ বিলাস করার জন্য তোকে চাই। একঘেয়েমি কাটাতে কারো সাথে ঝগড়া করার জন্য তোকে চাই। জ্যোৎস্না রাতে আমার জানালার পাশে বকুল গাছের পাখির কিচিরমিচির শব্দ শোনার জন্য একটা মৈত্রী রহমান নামক পাখি চাই। তুই শুধু আমার হয়ে থাকিস মিঠু। মৈত্রী তার পিঠে থুতনি ঠেকিয়ে শুনল, কিছু বলল না। শতকও চুপ করে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলে শতক বলল, কিছু বলছিস না যে? মৈত্রী বলল, কি বলেছি? শতক কিছু বলল না আর। মৈত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলবো মাস্টার মশাই, আমার থেকে কোনো আশা রেখো না। আব্বা মা কষ্ট পাক এমন কিছু করবো না। আমার জন্য আব্বা মার সম্মানে দাগ পড়বে এটা আমি মেনে দিব না। তবে তারা চাইলে তোমাকেও ফিরিয়ে দিব না। আশা করছি বুঝতে পারছো? একটু থেমে সোজা হয়ে বসে বলল, আর পার্কের নাগরদোলায় যেটা করলে একদম ভালো করনি। শতক কপালে ভাঁজ ফেলে বলল, চুম খাইনি তো তোকে। মৈত্রী হেসে বলল, সম্পর্কে আমি তোমার চাচাতো বোন হই, শুধু কাজিন, মনে রেখো। একটু শক্ত কণ্ঠেই বলল। শতকের চোয়াল পুনরায় কঠিন হয়ে এলো। প্রতি উত্তর করল না সে। বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল। বাড়ির সামনে রাস্তায় বাইক দাঁড় করালো। মৈত্রী নামলো। কবিতা ও সহস্র রাস্তার পাশেই দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের গোল্লাছুট খেলা দেখছিল। ছোট ছোট বাচ্চারা হাসছিল ও জোরে চিল্লাচিল্লি করে খেলায় মেতে উঠেছে। শতক ও মৈত্রীকে দেখে তাদের কাছে এগিয়ে এলো। কবিতা বলল, ব্রো তোমরা কোথায় ছিলে এতক্ষণ? সহস্র ততক্ষণে ব্যাগের ভিতরে জিনিস রেখে উত্তেজিত হয়ে বলল, ভাই তুই বৈশাখী মেলায় গিয়েছিলি, আমার সাথে নিলি না? এই শালিরে নিলি? শতকের মেজাজ এমনি আঁকছিল। সহস্রের কথায় মেজাজ দেখিয়ে এক ধমক দিল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। শালি কেমন ভাষা? কথা কানে ঢোকে না তোর? সব কিছু ফাজলামি মনে করিস? আমার সামনে আরেকবার বলে দেখিস কি করি। বলেই বাইক ফেলেই হেঁটে চুপচাপ বাড়ির পথে হাঁটা দিল। সহস্র হা করে দেখল। ভাই এত ক্ষেপে আছে কেন? এভাবে বকলো তাকে। তার মন একটু খারাপ হলো। মৈত্রীর দিকে দেখে শক্ত কণ্ঠে তেজ দেখিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? যা ভাগ। কণ্ঠে ফাজলামির রেশ ছিল না এখন। মৈত্রীর নাক ফুলালো। তার কি দোষ? একদম মেজাজ দেখাবে না, তামাশা। যেতে বলেছি যাও না মজ্জি, কথা বাড়াচ্ছ কেন? শতক ব্রোর মেজাজ খারাপ কেন? তুমি কিছু করনি তো? কবিতা একটু তেজেই বলল। মৈত্রী সহস্র ও কবিতার দিকে একবার তাকিয়ে জবাব না দিয়ে হন হন করে চলে গেল। মেয়েটা সত্যি ভারী বেয়াদব। কবিতা বলে ব্যাগগুলোর ভিতর উকি দিয়ে দেখলো। মৈত্রী স্পষ্ট শুনতে পেল, তবে দাঁড়ালো না। শতক ভাই তার আর আরুর জন্যে অনেক কিছু কিনেছে, সব ওই ব্যাগগুলোতে। তাই তো সে তখন দাঁড়িয়েছিল। সহস্র সিরিয়াস মুখে চলে গেল বাইক নিয়ে। বাইকের চাবি লকেই ছিল। রাতে খেতে বসেছে সবাই। মৈত্রীও খাচ্ছে। খাদিজা আরুকে খাওয়াচ্ছে ও নিজে খাচ্ছে। ঝর্ণা বাবার বাড়িতে গেছে কয়েকদিন। মতিউর রহমানই যেতে বলেছে। ছেলে নেই আর মেয়েটাও মা বাবার কথা স্মরণ করে। আরুটা খুশবুর কথা বলে সব সময়। তার ভাই চাই। ফোন দিয়ে একগাদা নালিশ দেবে সবার নামে। খাদিজা বলল, খুশবুর সাথে কথা হয়েছে আপনার? মতিউর রহমান স্ত্রীর পানে তাকিয়ে জবাব দিল, পরীক্ষা ভালো হয়েছে। আর যেন কি কি কাজ আছে
কয়েকদিন পরেই আসবে, টেনশন করো না। আল্লাহর রহম করে এবারের চাকরিটা দিলে ভালো হয়। মৈত্রী চট করে বলল। মা হয়ে যাইব ইনশাল্লাহ। ভাই অনেক পড়েছে এবার। মতিউর রহমান হাসলো। আম্মা, আপনি তো দেরি করে বাড়ি ফেলেন কেন? মৈত্রী মায়ের দিকে তাকালো। বাড়িতে আসার পর মা গম্ভীর মুখে বকেছিল তাকে না জানিয়ে যাওয়ার জন্য। সে ভেবেছিল শতক ভাই সব ম্যানেজ করেছে, কিন্তু না, মাস্টারের বাচ্চা তাকে ফাঁসিয়ে দিল। আব্বা শতক ভাইয়ের সাথে মেলায় গেছিলাম, আমি ভাবছি শতক ভাই বলতে মারে, তাই মিনমিন করে বলল। মতিউর রহমান শান্তভাবে বলল, আম্মা, আপনি বড় হয়েছেন, এমনি এদিক সেদিক যেতে পারেন না। আগে আপনি আমার মতো নেওয়ার দরকার ছিল না? হ্যাঁ, আপনার আমার মত আইনটা ভুল না হয়। জি আব্বা।